সত্য, তুমি নলিনীকে নিয়ে এসো। অসম্ভব। বিয়ের পরেও তুমি এ কথা বলছো? হ্যাঁ, বলছি। মায়ের কপাল তো জমের মতো ভাঙলো বাবা। না হয় আমি নলিনীকে নিয়ে কাশিবাসী হব। ওরা কপালের এ জন্মের মতো তো সব স্বাদই মিটলো। মা, কি বলছো তুমি এসব? ওরে, আমার নলিনীর নামে যে গ্রামময় কলঙ্ক রটছে, তুই তার স্বামী, তার মান রাখবি না? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব শুনি? কেন? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি না? না। তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এখানে আর এক দণ্ড থাকতে চাই না। বেশ, তোমার যেখানে ইচ্ছা হয় যাও। আমি আর কাউকে আনতে পারবো না। বউ আমার কুলোটা নয় সত্য। গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। হাট, যাও তো, যত সব। বাংলা সাহিত্যের বিভিন্ন আবেগ ও অনুভূতির সংমিশ্রণ, আপনাদের প্রিয় গল্প চয়ন। হয়ে যাক সাহিত্য মোড অন। সাগরপুরে আজ বিয়ে উপলক্ষে মহাধুম। রসান চৌকি আর ঢাকের বাদ্যে সারা গ্রাম সরগরম। পুরো সপ্তাহ ধরে যে কি হইচই কাণ্ড বেঁধে গেছে তা সেই গ্রামের এবং পার্শ্ববর্তী 4-5 ক্রোশের সকল লোকেই জানে। এই রাজস্ব যজ্ঞে ঢাক ঢোলের এমন মহাসমাবেশ, সানাই দল এবং কাঁসুরবাদ্যের এমন প্রচণ্ড বাজনার রোল উঠেছিল যে গ্রামের লোক অবাক চোখে চেয়েছিল, কারণ এর আগে এমন কাণ্ড তারা কখনো দেখেনি। রং বেরং বাদ্যযন্ত্রের সাহায্যে মানুষের যে আনন্দ কোলাহল তৈরি হয়েছে, তাতে গ্রামের পশুগুলোর বিরক্তির আর শেষ নেই, বিশেষ করে গরু বাছুরের দল। এত সমারোহের কারণ সাগরপুরের জমিদার শ্রীযুক্ত হরদেব মিত্রের একমাত্র পুত্রের বিবাহ। হরদেব মিত্র বেশ অবস্থা সম্পন্ন লোক। তার বাৎসরিক আয় প্রায় 25-26 হাজার টাকা। পাত্রের নাম শ্রীযুক্ত সত্যেন্দ্র কুমার মিত্র। হেয়ার সাহেবের স্কুলে সে পড়ে। এত তাড়াতাড়ি বিবাহের কারণ একমাত্র সত্যেন্দ্রর মায়ের পুত্রবধূর মুখ দেখার একান্ত ইচ্ছে। বর্ধমান জেলার দিলজানপুরের জমিদার শ্রীযুক্ত কামাখ্যাচরণ চৌধুরীর কনিষ্ঠা কন্যা সরলার সঙ্গে সত্যেন্দ্রর বিবাহ হয়ে গেল। লক্ষ্মীমন্ত রাঙা বউ পেয়ে বাড়ির সকলেই বেশ খুশি। বিবাহের পরের বছরেই হরদেববাবু পুত্রবধূকে নিজের ঘরে আনলেন। এমনিতেই সত্যেন্দ্রর পড়াশোনার জন্য হরদেববাবুকে স্ত্রীর সঙ্গে কলকাতাতেই থাকতে হতো। সরলাকেও কলকাতায় আনা হলো। কিছুদিন পরে কামাখ্যাবাবু সরলাকে একবার বাড়ি নিয়ে গেলেন। তারপর মাস 2 কেটে গেল। ওইগুলোতে ছাতা ধরেছে, দোয়াতে একেবারে কালি শুকিয়ে গেছে। এমন একজন নেই যে এগুলো একটু দেখে। ভালো লাগে না। বাপের বাড়ি পাঠা রেখে দিয়েছে, যত সব দেখতে পারো, কাজ নেই। ও মা, ছেলের কাণ্ড দেখো। ওগো শুনছ? কি হলো কি? সত্যর কাণ্ড দেখো। বলি, বিয়ে হয়ে গেলে মেয়েদের শ্বশুর বাড়ি তার নিজের বাড়ি, বুঝলে? তাকে বাপের বাড়ি বেশি ফেলে রাখতে নেই। হ্যাঁ গো, অনেক দিন তো হলো। বৌমাকে এবার নিয়ে এসো দেখিনি। এইবার রক্ষে রে দেখছি। বেআই মশাইকে আজই পত্র পাঠাচ্ছি। হ্যাঁ, তাই করো দেখিনি, তাই করো। ছেলে আমার একেবারে যে এলোমেলো হয়ে আছে গো।
বইগুলো ঝেড়ে মুছে সাজিয়ে রাখা, কালেজের কাপড় জামাগুলো ঠিক করে রাখা, শু জুতো সব সময় চকচকে রাখা, কলেজে যাওয়ার সময় জিনিসপত্র এগিয়ে দেওয়া, এসব তো বৌমা ছাড়া সত্যর আর সহ্য হয় না গো। বেয়াই মশাইকে বলি, আমার বাড়িতে বড় গোলযোগ বেঁধেছে। সরলা মা ছাড়া বোধহয় থামবে না। সুতরাং মাকে যত শীঘ্র সম্ভব পাঠানোর ব্যবস্থা করুন। সরলা এলো, আনন্দে 1 বছর কাটল। তারপরে একদিন দিলজানপুর থেকে বড় দিদি সুশীলার ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণ এলো। ওরা সরলা এবং সত্যেন্দ্রকে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ করে চিঠি লিখেছিলেন। সরলাও অনেক দিন দিলজানপুর যায়নি। এবারে সত্যেন্দ্রও যখন যাওয়ার জন্য রাজি হলো, তখন কামাখ্যাবাবু পরমানন্দে মেয়ে জামাইকে নিয়ে দেশে এলেন। সরলার মা এতদিন পর জামাইকে কাছে পেয়ে বেশ খুশি হলেন। খুশি হলো বাড়ির সকলে। সুশীলা দুজনকেই বেশ কথাও শোনালে। তা এতদিনে তোমাদের আসার সময় হলো? বিশেষ করে চিঠি লিখে না পাঠালে তো আসতেও না। দেশেই যখন পড়েছ, সহজে কিন্তু ছাড়বো নি, এই বলে দিলাম। এতদিন পরে এসো বাবা, আরো কিছুদিন থাকতে হবে কিন্তু। পরীক্ষা আছে, তবে বেশ তো, তাই হোক। 2-4 দিন কেটে গেল, তবু সরলা যেতে চায় না। কিন্তু না গেলেই নয়, কারণ সত্যেন্দ্রর পড়াশোনার ক্ষতি হচ্ছে। পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তাই আবার সরলাকে রেখেই ফিরতে হলো। সরো, সাবধানে থেকো। আমি তবে আসছি। আমাকে আবার কবে নিয়ে যাবে? যখন যাবে তখনই নিয়ে যাব। তাহলে আমাকে 10-12 দিন পরেই নিয়ে যাও। বেশ তো, তাই আসবো। দেখো, আমার জন্য তো ভেবো না। আর রাত্রি পর্যন্ত পড়ে যেন অসুখ না হয়, আমি বলে দিলুম। ওই দেখো। নিজের খেয়াল রেখো। হ্যাঁ গো, চিন্তা করো না। রাত 10টার বেশি পড়বে না কিন্তু, আমার দিব্যি রইল। বলো। হ্যাঁ গো, কথা দিলাম। আমি এবার হাসি। সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ, হাসি। একটা উদাস প্রাণ নিয়ে সত্যেন্দ্র সেই দিন কলকাতায় ফিরে এলো। একটা বই নিয়ে সারা দিন বসেছিল। বইয়ের পৃষ্ঠার সঙ্গে তার মনের একটা বিষম রকম দ্বন্দ্বযুদ্ধ চলছিল। সত্যেন্দ্র গুণে দেখল সারা দিনে মাত্র 26 লাইন তার পড়া হয়েছে। এই দেখে সে বেশ দুঃখ পেল, একটু রাগও হলো। বাহ বাবা বাবা বাহ, এইরকম পড়লে পাস হব? সব ওই পোড়ামুখী সরর দোষ। 5 দিন হলো এসেছি, একটুও পড়তে পারিনি। আগে মনে হতো পড়ার সময় বিরক্ত করে, 10টার বেশি পড়লে আলো নিভিয়ে দেয়। একে কোথাও পাঠিয়ে দিই, ভালো করে পড়ব। তা না, ঠিক উল্টো হলো। না, কালই আনতে যাব, না হলে লজ্জার খাতিরে কি ফেল হবো নাকি? সত্যেন্দ্র সরলাকে নিতে এসে দেখল সরলার খুব অসুখ করেছে। বাড়ির সকলে বললে বড়ই কঠিন অসুখ। সরলার এই অবস্থা দেখে সত্যেন্দ্রর 2 চোখ ফেটে জল এলো। সরলা অতি কষ্টে স্বামীর হাত দুটো জড়িয়ে ধরল। সরো, কি কি সরো, কি হয়েছে তোমার? বিশ্বাস করো কি? এসব কি বলছো তুমি? হ্যাঁ, বড় জন্ম করতাম কিনা জানি না, কিন্তু আজ থেকে সম্পূর্ণ বিশ্বাস করবো সরো। আমার বোধহয়
বেশি সময় নেই। না 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 সরলা, না না না, তোমার কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। এই দেখো, আমি এসে গেছি, আমি কিচ্ছু হতে দেব না তোমার। তুমি সেরে উঠবে, তুমি শোনো সেরে না, উঠবে সরল, তুমি সেরে রাত উঠবে। জেগে কিন্তু 10টির বেশি পড়বে না। আমার কথা রাখবে, কথা তো। সরো সরো। সরলার মুখে ঈষৎ হাসির চিহ্ন প্রকাশ পেল। সরলার অসুখের সংবাদ পেয়ে হরদেববাবুও সরলাকে দেখতে এসেছেন। ওষুধ খাওয়ার সময় হয়েছে দেখে কামাক্ষাবাবু, হরদেববাবু এবং ডাক্তারবাবু সরলার ঘরে প্রবেশ করলেন। ডাক্তারবাবু সরলাকে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করার পর বললেন, ঈশ্বরের উপর ভরসা ছাড়া আর কিছুই করার নেই। সেই ঈশ্বরের ইচ্ছায় পরদিন বেলা 7টার সময় সরলার মৃত্যু হল। সন্ধ্যার সময় হরদেববাবু সত্যেন্দ্রকে নিয়ে কলকাতায় ফিরলেন। অনেকগুলো দিন পেরিয়ে গেল। সত্যেন্দ্র কলকাতায় ফিরেও রাত্রে সাগরপুরের অন্ধকার অনুভব করল, আর জানালার বাইরে নিস্তব্ধ গাছগুলির সঙ্গে কথা বলতে লাগলো। কি যেন একটা হয়ে গেল জীবনে। রাজশয্যায় শুয়ে ইন্দ্রত্বের সুখ অনুভব করছিলাম, কে যেন টেনে সুখের স্মৃতিটুকু ভেঙে দিল। এখন মাঝরাতে উঠে বসে আছি, ঘুম ভেঙে আসছে না। আর কি করেই বা আসবে? আমার আজীবন সহচর যে সেই অগ্নিশয্যায় শুয়ে আছে, আমি এখন হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কেমন আছো গো? মাথা ধরেছে? আমি যে নেই গো। এভাবে সারা জীবন জানলায় বসে থাকলে চলবে? যাও, শোক একটু। সরো সরো সরো। এই যে বাতাস, যেন সুখের স্রোতে অনন্তে ভেসে যাচ্ছিলাম। হঠাৎ যেন একটা অজানা দলের পাশে আটকে গেলাম, আর বোধহয় কখনো সুখের স্বপ্নে ভেসে যেতে পারবো না। সরব সরব, সবকিছু কেমন উল্টো পাল্টা হয়ে গেল না? হ্যাঁ, কে যেন আমায় জীবনের কেন্দ্র পর্যন্ত টেনে নিয়ে গিয়ে আবার পরিধির বাইরে ছুঁড়ে ফেলে দিল। কেন আমাদের সাথে এটা এমনটা কেন হলো গো? জানালার বাইরে শোঁ শোঁ করে হালকা বাতাস বয়ে গেল। সত্যেন্দ্র অন্ধকারে নক্ষত্র দেখছিল। যেটি সর্বাপেক্ষা ক্ষীণ, সেটিকেই বিশেষ পর্যবেক্ষণ করে দেখছিল। চোখ বুজতে সাহস হয় না, চোখ বুজলেই যদি সেটা হারিয়ে যায়। দেখতে দেখতে ক্লান্ত হলে সেইখানেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙলে সেটাকে আবার দেখার চেষ্টা করে। আলো ভালো লাগে না,
জ্যোৎস্নায় আর আমোদ হয় না। অত ক্ষীণালোক বিশিষ্ট নক্ষত্র কি আলোকে দেখা যায়? সত্যেন্দ্র এমএ পরীক্ষায় ফেল করল। পাশ করার ইচ্ছাও আর নেই, সব উৎসাহ নিভে গিয়েছে। পাশ করলেই তো আর নক্ষত্র কাছে আসে না। হরদেববাবু সপরিবারে দেশে চলে এলেন। সত্যেন্দ্রর চেহারা ক্রমে ক্রমে এত খারাপ হয়ে গিয়েছে যে মুখখানা দেখলে মনে হয় যেন বহু দিন কিছু খেতে পায়নি, যেন কোনো বড় অসুখ থেকে সম্প্রতি আরোগ্য লাভ করেছে। দুপুরবেলা সত্য ঘরের দরজা বন্ধ করে ফটোগ্রাফ ঝেড়ে ধুলো পরিষ্কার করে। সৌরভ, কেমন আছো? তোমার এই ছবিটা যদি একবার জীবন্ত হয়, আমি আর কিছু চাই না। নিজের পুরনো বইগুলো সাজিয়ে রাখে, অহেতুক হারমোনিয়ামের ঝাঁপ খুলে পরিষ্কার করে। সরলার পরিষ্কার করে রাখা বইগুলি আবারও পরিষ্কার করে। ভালো ভালো কাগজ খাম নিয়ে সরলাকে চিঠি লেখে, একটা শিরোনামা দিয়ে নিজের বাক্সে বন্ধ করে রাখে। ঠিক তখনই কে যেন আবার কানের কাছে ফিসফিস করে বলতে থাকে, তুমি একা নাও গো, অনেকেরই তোমার মতো অল্প বয়সে কপাল পড়ে। তাই বলে সবাই কি তোমার মতো পাগল হয়? সব কিছুর তো একটা সীমা আছে। যদি সীমা ছাড়িয়ে যাও, আমি যে বড় কষ্ট পাবো। সরো, আমি হচ্ছে সীমাহীন শূন্যে বাস করছি গো। জানো জানো আমি এখন সব কিছু নিজে হাতে করি, সব কিছু, সবটুকু তোমায় চিঠি লিখে পাঠাবো। পড়ো চিঠি। আমাকে সরোর জন্য চিঠি লিখতে হবে। হ্যাঁ গো, সত্য আমার কি হয়ে গেছে দেখেছো? হ্যাঁ, দেখছি তো, কিন্তু কি করি বলো তো? আমি বলি কি, সত্যর আবার বিয়ে দাও। ঘরে ভালো বউ এলে সত্য আবার আগের মতো হাসবে, দেখো, আবার কথা বলবে, সব ঠিক হয়ে যাবে। দেখো দেখো কথা বলে। আমাকে সরোর জন্য চিঠি লিখতে হবে। বাচ্চা, সরোর জন্য হ্যাঁ, আমার একটা কথা শুনবে সত্য? হ্যাঁ, কি গো মা, কি হয়েছে? বলি কি, তুমি আবার একটা বিয়ে করো। এভাবে তোমায় যে চোখে দেখা যায় না বাবা। ও এই কথা? তা বুড়ো বয়সে আবার ওসব কেন মা? হ্যাঁ, কেন? বাবা, এই বয়সে কেউ বুড়ো হয় না। তোমার সামনে যে সারাটা জীবন এখনো পড়ে রয়েছে। সরলার কথা মনে হলে এসব আর মুখে আনতে ইচ্ছে হয় না, কিন্তু আমিও যে আর একা একা থাকতে পারিনি বাবা। না 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 না, সরকে আমি ভুলতে পারবো না মা, সরকে আমি ভুলতে পারবো না। পরদিন সকালে হরদেববাবু সত্যেন্দ্রকে ডেকে বিয়ের কথা বললেন। সত্যেন্দ্র কোনো উত্তর দিল না। হরদেববাবু বুঝলেন মৌন ভাব সম্মতির লক্ষণ মাত্র। সত্যেন্দ্র ঘরে এসে সরলার ছবির সামনে দাঁড়িয়ে বলল, সরো,
সরো, তুমি শুনছো? শুনছো? হ্যাঁ, বাবা মা আমার আবার বিয়ে দেবেন বলছে গো। তুমি কিছু বলবে না সরো? হ্যাঁ, তুমি তুমি কিছু বলবে না? বেশ তো, বিয়ে করে না। না না না, আমি আমি তো তোমার জায়গা অন্য কাউকে দিতে পারবো না সরো। হ্যাঁ, আমি তো অন্য কাউকে দিতে পারবো না। তুমি সরো, সরো, আমি পারবো না, সরো। সত্যেন্দ্রর এবার কলকাতায় বিয়ে হলো। শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখল তার নতুন বউয়ের মুখখানি বেশ সুন্দর। কিন্তু হোক সুন্দর, তাতে তার কি? তার মাথায় যেন একটা নতুন বোঝা চাপল। বিয়ের পর 2 বছর নলিনী বাপের বাড়িতেই ছিল। এতকাল পরে নলিনী শ্বশুর বাড়ি এসেছে। গৃহিণী নতুন বধূর চাঁদপানা মুখ দেখে সরলাকে ভোলার চেষ্টা করলেন, আবার নতুন করে সংসার পাতার চেষ্টা করলেন। রাত্রে যখন 2 জনে পাশাপাশি শুয়ে থাকে, তখন কেউ কারো সঙ্গে কথা বলে না। নলিনী নতুন বউ, লজ্জায় স্বামীর সঙ্গে কথা বলতে পারে না। একদিন মাঝরাত্রে সত্যেন্দ্র ঘুম ভাঙলে দেখল নলিনী বিছানায় নেই। ভালো করে চোখ মুছে দেখল কে একজন জানালার কাছে বসে বাইরে তাকিয়ে। জানালা খোলা, খোলা জানালা দিয়ে চাঁদের আলো ঘরে প্রবেশ করছে। সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখ অস্পষ্ট দেখতে পেল। ঘুমের ঘোরে জ্যোৎস্নার আলোয় নলিনীর মুখটা ভারী সুন্দর দেখাচ্ছে। ঘরে এই আলো আঁধারি মায়াজালের মধ্যে নলিনীর চাপা কান্নার আওয়াজ সত্যেন্দ্রর কানে এলো। নলিনী, নলিনী, কি হলো নলিনী? এ কি, এ কি, কাঁদছো কেন? কাঁদছো কেন? তুমি তুমি আমাকে দেখতে পারো না কেন? দেখতে পারি না? তোমাকে কে বললো? হ্যাঁ, তবে এটা ঠিক, আমি সময় মতো যত্ন করতে পারি না। মানে মানে ভেবেছিলাম এই কথা কাউকে বলবো না, জানো, কিন্তু না বলেও তো কোনো লাভ নেই। তোমাকে কিছু গোপন করব না। সব কথা খুলে বললে তুমি বুঝবে আমি কেন এমন। কি কি কথা বলো, আমি আমি সব শুনতে চাই। আসলে আমি এখনো সরলাকে, আমার আগের স্ত্রীকে ভুলতে পারিনি গো। ও, আমি তাহলে তুমি হতভাগ্যের হাতে পড়েছ। আমি কখনো তোমায় সুখী করতে পারবো না। তোমাকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করিনি, জানো, তাই নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতেও পারবো না। সরকে আমি হয়তো কখনো ভুলতেই পারবো না, আর ভুলতে চাইও না, চাই না। কেঁদো না নলিনী, কেঁদো না। আমি কি করব বলো? হ্যাঁ, রাত দিন মনে মনে আমি যে কি যন্ত্রণা ভোগ করি তা কেউ বোঝে না গো। আমার জীবন থেকে যদি এ যন্ত্রণা কখনো যায়, তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারবো, হয়তো তোমাকেও আবার যত্ন করতে পারবো, কিন্তু আমার সরকে আমি ভুলতে পারবো না।
সরোকে আমি ভুলতে পারবো না গো। তুমি হতভাগ্যের হাতে পড়েছ, তুমি হতভাগ্যের হাতে পড়েছ তুমি। এই বিষাদপূর্ণ স্নেহমাখা কথার মূল্য কয়জন বোঝে? নলিনী বুদ্ধিমতী, সে স্বামীর কষ্ট বুঝল। স্বামী তাকে ভালোবাসে না এ কথা সে তার মুখে শুনল, তবুও তার অভিমান হল না। সে ভাবল, কারো ব্যথায় যদি কেউ ব্যথিত হয়, কারো কষ্টতে যদি কেউ সহানুভূতি প্রকাশ করে, দুঃখের কথা যদি কেউ আগ্রহ করে শোনে, তাহলে সেই হলো আসল বন্ধু। এরপর সত্যেন্দ্র নলিনীকে মাঝে মাঝেই সরলার কথা বলতো। সেই একই কথায় কত কত রাত কাটত দুজনের। শুধু যে সত্যেন্দ্রই বলতো এমনটা নয়, নলিনীও আগ্রহের সঙ্গে স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনতে ভালোবাসত। স্বামীর ভালোবাসা এক প্রকার জোর করেই নলিনী আদায় করেছে। যে জোর করে কিছু আদায় করতে জানে, সেটা আগলে রাখতেও জানে। তাই তার এখন আর কোনো কষ্টই নেই। সত্যেন্দ্রনাথ এখন পাবনার ডেপুটি ম্যাজিস্ট্রেট। স্ত্রীর যত্নে, স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তার অনেক পরিবর্তন হয়েছে। কাছারির কাজের থেকে ফিরে সে এখন নলিনীর সঙ্গে গল্প করে, গান বাজনা করে আমোদ পায়। কিন্তু এত ভালোবাসা, যত্ন ও শান্তির মধ্যেও তার হৃদয়ে মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জেগে ওঠে। একবার নলিনী বন্ধুর বাড়ি থেকে ফেরার আগেই সত্যেন্দ্র কাছারি থেকে ফিরে এলেন। নলিনী, 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 কোথায় গেলে? উফ, আজ আবার। মা, মা, এই যে মা, নলিনী। সে রায়বাড়ি গেছে বাবা, ওর সই এসেছিল, ওকে নিয়ে গেছে, এই চলে আসবে এক্ষুনি। আবার সেই কতবার বলেছি আমি ফিরে আসার সময় অন্তত। সরো থাকলে এখন হয়তো। অত্যন্ত সামান্য বিষয়গুলিতেও নিমেষের মধ্যে মনের মাঝে বৈদ্যুতিক ক্রিয়ার মতো যে বিপ্লব বেঁধে যায়, তা সামলাতে নলিনীর বেশ পরিশ্রম হয়। তার স্বামী সরলাকে ভোলেননি, একেবারে ভুলে যান এই ইচ্ছা নলিনীর কখনো মনে হয় না। তবে অনর্থক মনে করে কষ্ট না পান, এই জন্যেই সে সব সময় কাছে কাছে থাকত, যত্ন করত। সরলাকে না ভুললেও নলিনীকে তিনি অযত্ন করতেন না। নলিনী এতেই সন্তুষ্ট। গোপীকান্ত রায় পাবনার একজন সম্ভ্রান্ত উকিল। তার মেয়ে হেমাঙ্গিনী তার বাল্যবন্ধু। দেখা হলে কেউ কাউকে ছাড়তে চায় না। সেদিন সত্যেন্দ্র কাছারি চলে গেলে কোনো কাজ নেই দেখে নলিনী ছবি আঁকতে বসল। কিন্তু তখনই একটা গাড়ি থামার শব্দ পেল। এই অসময়ে আবার কে এলো? ওমা, হেমি, কি ব্যাপার? উফ, আর লেখাপড়ার দরকার নেই, ওঠ আমাদের বাড়ি চল, কাল দাদার বউ এসেছে, ফ্যামিলি ট্যুর প্যাকেজ। ওমা তাই? বউ এসেছে? তা সঙ্গে আনলে না কেন ভাই? ও মা, তা কি হয় নাকি? নতুন এসেছে, হঠাৎ তোর এখানে আসবে কেন? ও বারে, আমি বা তবে যাবো কেন শুনি? তুই যাবি না মানে? তোর ঘাড় যাবে। এই আমি তোকে টেনে নিয়ে যাচ্ছি, চল চল। ও বাবারে, আচ্ছা যাবো, তবে শোন, আমার কিন্তু ভাই দেরি হলে চলবে না। উনি তাড়াতাড়ি কাছারি থেকে ফিরবেন তো। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বাবা। সুতরাং নলিনীকে যেতে হলো। ইচ্ছে ছিল না, কারণ তাদের বাড়ি গেলে ফিরতে দেরি হয়। বাড়ি ফিরে নলিনীকে না দেখলে সত্যেন্দ্রর অসুবিধা হতো।
তিনি কিছু মনে করুন আর নাই করুন, নলিনীর লজ্জা করত। কারণ সে জানত কাছারি থেকে ফিরে এসে তার হাতের বাতাস না খেলে স্বামীর ভালো লাগে না। বিধাতার ইচ্ছা, বহু চেষ্টায় আজও নলিনী 7টার আগে ফিরতে পারল না। বাড়ি ফিরে নলিনী দেখল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করছে। এই হেমি ধরে নিয়ে গিয়েছিল, কিছুতে ছাড়ছিল না জানো। বাতাস প্রয়োজন নেই। তাহলে খাবার নিয়ে আসি। আসন পেতে নলিনী জলখাবার দিল, কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শও করল না। বহু সাধ্য সাধনা করেও সে কিছুই খেল না। এ অভিমানের কারণ নলিনী বুঝল। অনেক দিন হয়ে গেল এই ঘটনার পর নলিনী হেমাঙ্গিনীর সঙ্গে আর দেখা করতে যায় না। একদিন হঠাৎ একটা চিঠি এলো। হেমাঙ্গিনী লিখেছে, ভাই, উনি এসেছেন। আজ 3টে ট্রেনে আমরা রওনা হব। তুই তো ভুলেই গেলি আমায়। আজ একটিবার আসবি? হেমি চলে যাচ্ছে, একবার যেতেই হবে। এই শোন, আগে মা জননী। শোন, ঠিক 3টের সময় রায়দের বাড়িতে গাড়ি পাঠিয়ে দিস তো। দেখিস যেন দেরি না হয়। আচ্ছা মা। গাড়ি পাঠানোও হয়েছিল যথাসময়, কিন্তু হেমির 3টে ট্রেনে যাওয়া হলো না। সে নলিনীকে কিছুতেই ছাড়ল না। বাড়ি ফিরতে দেরি হলে স্বামী রাগ করবেন, একথা বলতে নলিনী লজ্জা পেল। সহজে একথা কেই বা বলতে চায়? এহীনতা কে স্বীকার করে? কিন্তু থাকতে না পেরে বলল, ভাই, গাড়ি অনেকক্ষণ বসে আছে, এইবারে যাই। বোকা বুঝিও না তো। রাগারাগির ব্যাপার আমি ঢের বুঝি। উনিও অনেক রাগ করতে জানেন। সবাই কি এক ছাঁচে গড়া ভাই? না, ঠিক তা নয়, কিন্তু বুঝিল বুঝি। রাত্রি 10টার সময় হেমাঙ্গিনীর বাড়ি থেকে ফিরে এসে দাসীর কাছে শুনল সত্যেন্দ্র রাগ করে বাইরে ঘুমিয়েছেন। গভীর রাত্রে নলিনী সত্যেন্দ্রর কাছে গিয়ে পায়ের কাছে বসল। ঘুমালে বুঝি? এত রাতে তুমি এখানে কেন? যাও ঘরে গিয়ে ঘুমাও। ও কি যন্ত্রণা! অনেক হয়েছে, অনেক হয়েছে। রাত হয়েছে, যাও ভিতরে গিয়ে শোগে। তুমি আমার সঙ্গে শোবে চলো। না, আমার খুব ঘুম পেয়েছে, আমি আর উঠতে পারবো না। এবারের মতো আমাকে ক্ষমা করো, আর কখনো এমনটা করবো না, ওহ। কথা দিচ্ছি। এখন চলো, এখন ঘরে চলো, এখানে তোমার খুব কষ্ট হবে। এসো, আমার সঙ্গে এসো, ঘরে এসো। তোমাকে আমার আর কষ্টের কথা ভাবতে হবে না। যাও যাও, ঘরে যাও, তুমি ঘরে যাও তো। দুপুরে 14 আমি ঘুমাই। নলিনী সত্যেন্দ্রকে খুব ভালোভাবেই চিনত, তাই সারা রাত সে নিজের ঘরে বসে কেঁদেই কাটালো। পরদিনও সত্যেন্দ্র বাড়ির ভিতরে গেল না, নলিনীর সঙ্গে কথাও বলল না। 4-5 দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাবনায় এলেন। হঠাৎ দাদাকে দেখে নলিনী খুশি হল, আবার আশ্চর্যও হল। কিরে বোন? দাদা, তুমি? বাড়ি যাবার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন?
ব্যস্ত? কথাটার অর্থ নলিনী তখনই বুঝতে পারলেও নিজেকে সামলে নিয়ে বলল, তোমাদের যে অনেকদিন দেখিনি, তাই মন কেমন করছিল। তাই তো এলাম রে। চল, এখন বাড়ি চল। নলিনী কিছুদিনের জন্য দাদার সঙ্গে বাপের বাড়ি চলে গেল। সে রাত্রে সত্যেন্দ্রনাথ একটুও ঘুমোতে পারল না। এতটা বাড়াবাড়ি হয়তো না করলেও হতো। অনেকবার সত্যর মনে হয়েছিল এখনো সময় আছে, এখনই গাড়ি ফিরিয়ে আনি। কিন্তু অভিমান বড় নিষ্ঠুর। নলিনীকে আর ফিরিয়ে আনা হলো না। বাপের বাড়ি গিয়ে নলিনী মা বাবাকে প্রণাম করল, ছোট ভাইটিকে কোলে নিল। এসবের মধ্যেও শুধু সে হাসতে পারল না। পৃথিবীতে প্রায়ই দেখা যায় একটা সামান্য কারণ থেকেই গুরুতর অনিষ্টের উৎপত্তি হয়। জগতে এমন ঘটনা অনেক আছে। নলিনী কখনো অভিমান করেনি। স্বামীর কষ্টের কথা মনে করে সে নীরবে সব সহ্য করত, কিন্তু আর পারল না। এই অভিমানের দেওয়ালের এপারে ও ওপারে দুজনেই কথা বলতে লাগলো, কিন্তু কেউ কাউকে শুনতে পেল না। এত মাস হলো উনি এলেন না, একটি চিঠিও দিলেন না। এই সামান্য কারণে উনি কি আমায় ত্যাগ করলেন? আজও কোনো চিঠি এলো না। আজ যদি নলিনী একবার চিঠি লেখে, তো আমি এক্ষুনি ছুটে গিয়ে তাকে নিয়ে আসব, মাথায় করে রাখবো সারা জীবন। আর আর কখনো এমন অন্যায় ব্যবহার করব না গো। শুধু শুধু একটা চিঠি লেখো, একটা চিঠি। কিন্তু যা হওয়ার তাই হলো। আজ কাল করে 6 মাস কেটে গেল। অভিমানে শুকিয়ে যেতে থাকলেও হতভাগিনী কোনো চিঠিই লিখল না। সত্যেন্দ্রও অসহ্য বোধ করল। লুপ্ত অভিমান আবার জেগে উঠল। ক্রোধ এসে তাতে যোগ দিল। কেউই নিজের দোষ দেখল না। সেই অর্ধমিলিত হৃদয় দুটি আবার চিরকালের জন্য ভিন্ন হয়ে গেল। বাবা, অনেক দিন তো হলো, বৌমাকে এবার নিয়ে এসো না। সে কি মা, এসব কি বলছো তুমি? দোষ কি আমার? হ্যাঁ, যার অহংকার এত, তার প্রতিশোধও তেমন প্রয়োজন, বুঝেছ? আমি বিয়ে করব। ও কি কথা বাবা? ঠিকই বলছি। বাবা চলে গেছেন আজ অনেক কাল হলো। বউ না থাকলে তোমায় কে দেখবে মা? উনি বেঁচে থাকলে হয়তো এদিন দেখতে হতো না বাবা। এখন আর উপায় কি? তোমার আদরই তো বউয়ের আদর, আর আমারই বা হাত কি? নিজে দেখে শুনে বিয়ে করলে আমি কি আর আটকাতে পারি? যাও, জোগাড় করো। গৃহিণী অভ্যাসানুসারী বরণডালা সাজাতে বসলেন। আবার নলিনীর কথাও মনে পড়ল। কি জানি কেমন বউ আসবে। সত্যেন্দ্র বিবাহ করে বাড়ি এলো। মা বউ বরণ করে ঘরে তুললেন। আবার পোড়া চোখে জল এলো। জল মুছতে মুছতে তিনি বললেন, এই চোখে কি যেন একটা পড়েছে, জল আসছে। এই বয়সে 3 বার, আরো কতবার চোখে কি পড়বে কে জানে। কথাটা গৃহিণী শুনলেন, সত্যর কানেও গেল। কাল ফুলশয্যা। কোথা থেকে একটা ভারী জমকালো রকম তত্ত্ব এসেছে। বরকনের ঢাকাই শাড়ি, ধুতি, চাদর ইত্যাদি। কনের বারাণসী চেলির মতো সুন্দর চেলি গ্রামে এর আগে কেউ দেখেনি।
সবাই জিজ্ঞাসা করছে কোথাকার তত্ত্ব। সত্যেন্দ্রর মা এক একবার ঢোক গিলে বলছেন সত্যর কে একজন বন্ধু পাঠিয়েছে। আসল খবরটি চাপা রইল। এই ব্যস্ততার মাঝেও গৃহিণী শুনতে পেলেন তাদের পরিবারের লোকজন নিজেদের মধ্যে বলাবলি করছে, আচ্ছা দিদি, সত্য আর বিয়ে করলো কেন গো? কি জানি বোন, অমন রূপে গুণে বউ, কে জানি, ওসব বোঝা যায় না। কিন্তু আগের পক্ষের কোনো খবর পাইনি তো, কেমন জানে তাহলে বলি শোনো, আগের পক্ষে দোষ আছে বুঝেছো, নইলে চাকরি থেকে তাড়িয়ে দেয় আবার বিয়ে করে বলো। এ কথা শুনেই গৃহিণী ভেঙে পড়লেন। তিনি ঘরের দরজা বন্ধ করে একেবারে মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি নারী, নলিনীর অবস্থা তিনি অনুমান করলেন, কষ্ট পেলেন। শেষে থাকতে না পেরে সত্যর সামনে দাঁড়ালেন। সত্য, হুম, তুমি নলিনীকে নিয়ে এসো। অসম্ভব। বিয়ের পরেও তুমি এ কথা বলছো? হ্যাঁ বলছি। মায়ের কপাল তো জমের মতো ভাঙলো বাবা। না হয় আমি নলিনীকে নিয়ে কাশিবাসী হব। ওরা কপালের এ জন্মের মতো তো সব স্বাদই মিটলো। মা, কি বলছো তুমি এসব? ওরে, আমার নলিনীর নামে যে গ্রামময় কলঙ্ক রটছে, তুই তার স্বামী, তার মান রাখবি না? কিসের কলঙ্ক? অমন করে তাড়িয়ে দিয়ে আরেকটা বিয়ে করলে আমি কার মুখ বন্ধ করব শুনি? কেন? মুখ বন্ধ করে কি হবে? তবু আনবি না? না। তবে কালই আমাকে কাশি পাঠিয়ে দাও। আমি এখানে আর এক দণ্ড থাকতে চাই না। বেশ, তোমার যেখানে ইচ্ছা হয় যাও। আমি আর কাউকে আনতে পারবো না। বউ আমার কুলোটা নয় সত্য, গ্রামের লোকে যা ইচ্ছে হয় বলে, কিন্তু আমি কখনো তা বিশ্বাস করব না। হ্যাঁ, যাও তো, যত সব। পরদিন দাসী এসে সত্যেন্দ্রকে বলল, দাদা বাবু, হুম, আপনার এক বন্ধু তত্ত্ব করেছেন। কে বন্ধু? জানি না দাদা বাবু, আমি কাপড়গুলান নিয়ে আসি। কিছুক্ষণ পরে সে এক তাড়া কাপড় নিয়ে এলো। সত্য দেখল বেশ মূল্যবান বস্ত্র। সে বিস্মিত হল, কোন বন্ধু পাঠিয়েছে? চেলিটা পরীক্ষা করে দেখতে দেখতে সে লক্ষ্য করল এক কোণে কি একটা বাঁধা আছে। খুলে দেখল একটা ছোট্ট চিঠি। হাতের লেখা দেখে সত্যেন্দ্র কেঁপে উঠল। এ কি, নলিনী? বোন, স্নেহের উপহার প্রত্যাখ্যান করতে নেই। তোমার দিদি যা পাঠালো গ্রহণ করো। সে রাতের ফুলশয্যা সত্যেন্দ্রর পক্ষে কণ্টক শয্যা হল। এরপর সত্যেন্দ্রর জীবনের প্রত্যেক দিন এক একটা দুঃসহ বোঝা বয়ে নিয়ে এলো। সারা দিন ছটফট করে, কিন্তু সে বোঝা সে আর নামাতে পারে না। তার সাধের স্বরূপ আর তার চরিত্রহীনা স্ত্রী নলিনী যেন সারা জীবন তাকে ভর্ৎসনা ও তিরস্কার করতে লাগলো। 2 মাস পরের কথা, একটা চিঠি এবং একটা ছোট পার্সেল এসেছে। চিঠিটি নলিনীর দাদা নরেন্দ্রবাবুর। সত্যেন্দ্র খুলে দেখল তাতে লেখা আছে, সত্যেন্দ্রবাবু, অতি অনিচ্ছা সত্ত্বেও যে আপনাকে পত্র লিখিতেছি, সে কেবল আমার প্রাণাধিকা ভগিনী নলিনীর জন্য। মৃত্যুর পূর্বে সে অনেক করিয়া বলিয়া গিয়াছে যেন এই অঙ্গুরীয়টি আপনার নিকট পুনঃ প্রেরিত হয়। আপনার নামাঙ্কিত অঙ্গুরীয়টি পাঠাইলাম। ভগিনীর ইচ্ছা ছিল এইটি আপনি আপনার নূতন স্ত্রীকে পড়াইয়া দেন।
ভরসা করি তাহার আশা পূরিবে। আর মৃত্যুর পূর্বে সে আপনাকে বিশেষ করিয়া অনুনয় করিয়া গিয়াছে যেন তাহার ছোট ভগিনীটি ক্লেশ না পায়। এটি শ্রী নরেন্দ্রনাথ। নলিনীর যখন একটি পুত্র সন্তান হয়ে মারা যায়, সত্যেন্দ্রনাথ তখন এই আংটিটা তার হাতে পরিয়ে দিয়েছিল। এসব ঘটনার পর সত্যেন্দ্রনাথ আর কখনো পাবনায় যায়নি। যে কারণেই হোক, মাতা ঠাকুরানী আর কাশীবাসী হতে পারলেন না। সত্যেন্দ্রর নতুন বউয়ের নাম ছিল বিধু। কিন্তু বিধুর জন্য নলিনীর এত চিন্তা কেন? কি জানি, হয়তো পূর্বজন্মে সে নলিনীর বোন ছিল। নমস্কার, আমি চয়ন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? কমেন্টে জানান আপনার মতামত and turn on the like and subscribe button. Stay tuned to গল্প চয়ন, বাংলা সাহিত্যের only audio junction, and keep that সাহিত্য mode on. Till next time, stay strong.